মনে একটা প্রশ্ন বারবার উঠছে যে জামায়াত আমির যেটা বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন হলফনামে, তার মাসিক আয় হচ্ছে 30,000 টাকা। আর তিনি তার একটা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছে 24 লাখ টাকা। আপনি এই তথ্যটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন? আবার যদি একটা প্রশ্নের সাথে যুক্ত করে দিই, রাজধানীতে 30,000 টাকা দিয়ে একজন বা ফ্যামিলি নিয়ে বসবাস করা কতটা সম্ভব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি চাচ্ছিলাম যে কেউ প্রশ্নটা করুক, প্রশ্নের উত্তরটা দিই। প্রথম জিনিস বলে দিই, আমিরের জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যে আমিরের জামাতকে রাজনীতি করার জন্য দল তাকে বেতন দিবে, নাম্বার 1। নাম্বার 2, মানে দলের পক্ষ থেকে বেতন দিবে। দ্বিতীয় কথা হলো, উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন না। এটাও বোধহয় সবার জানা উচিত। ওনার ফ্যামিলি থাকে সিলেটে। এবং আর একটা জিনিস বলি, গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে, আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে। উনি এসি বন্ধ করে বসে আছে, আপনি যেভাবে বসে আছে, আমি জামাত ওখানে বসে আছে, আমি এখানে বসে, আমি বারবার ওদিকে তাকাচ্ছি। আমার কি গরম লাগতেছে? তখন শোনেন, একটা মানুষ 30,000 টাকা বললেন না, উনি সারাদিন জানেন, আমি জানি না, আপনাদের বলি, উনি একবেলা ভাত খান। ওনার চলাফেরা যদি আপনি একদিন ওনার সাথে চলেন, ওনার ইনকাম মানে ওনার খরচের কথা লিখেছেন নাকি পুরো ফ্যামিলির? না, এখানে কথাটা হচ্ছে, জানেন কিনা, ওনার মেয়েরা ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, উনি ডাক্তার। এই কথাটা হঠাৎ করে আসলো, শোনেন, ইস্যু বানানোর জন্য। এটা আপনারা সবাই জানেন এই প্রশ্নটা কে করছে। এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব, এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন, সেটা আমি বলে দিচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। কারণ জামাতের আমির নিয়ে যখন 30,000 টাকার কথা উঠছে, তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন, তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে। এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেজ সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে। এখানে এটা কথা না। আপনি একটা জিনিস বলেন, একজন ডাক্তার, উনি একটা পার্টি করেন এবং জামাতের ভাই ভালো জানে, ক্যাডার ভিত্তিক দল, খালি জামাত ইসলাম না, কমিউনিস্ট পার্টি, তারা কিভাবে চলবে, তাদের খাওয়া দাওয়া কিরকম হবে, এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয়। দ্বিতীয় যে জিনিস, জামাত ইসলামের পার্টিতে তারা বেতন ভুগে, এই জন্য এটা কিন্তু ফুল টাইম, ওটা কিন্তু পার্ট টাইম না। আমি যেমন ব্যারিস্টার, আমার একটা প্রফেশন, আর আমি যে জামাতের প্রফেশনই হচ্ছে সে কি রোকন এবং ফুল টাইম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এবং তার জন্য 30,000 টাকা যদি বলে থাকে, আমার ব্যক্তিগত, আমি তার সাথে চলে যতটুকু দেখছি, তার 30,000 টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েরা, এই যে তাহের ভাইয়ের কথা, তাহের ভাইয়ের তো নিজের ইনকাম নাই, তার ওয়াইফের ইনকাম, তার ওয়াইফও ডাক্তার। তা আমার ফ্যামিলিতে যদি আমি ঘোষণা দিচ্ছি আমার 30,000 টাকা কামাই। এবং আরো একটা জিনিস বলি, ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেও ডাক্তার, উনি আর ওনার ওয়াইফ। এবার আরো একটা জিনিস শোনেন, ওনার ওয়াইফ 2001 সালে এমপি ছিল, এবং উনিও হচ্ছে জামাত ইসলামের মহিলা উইংসের পদধারী। তাহলে দুইজনে জামাত ইসলামের ফুল টাইম কর্মকর্তা, তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে? এখন দ্বিতীয় একটা জিনিস বলি, এইখানে ইন্টেনশনটা সবসময় বড়, যে এই কথাটা বলে একটা মানুষের অ্যাসানিশন করতে চাচ্ছেন না, এখানে বিএনপি আর জামাতের মধ্যে আপনি ডিসটেন্স তৈরি করতে চাচ্ছেন। আপনাদের সাথে আসন সমঝোতার জোট, জামায়াতের সাথে জোট বলে আপনারা আবার রাগ করেন, সে কারণে আমি আগে থেকেই বলছি যে আসন সমঝোতার জোট জামায়াতের সাথে। ধন্যবাদ আপনাকে। জি, সেই জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন, একটি দলের পক্ষে প্রশাসন ঝুঁকে পড়েছে এবং তিনি বলছেন একটা পাতানো নির্বাচন, একটা শঙ্কা দেখছে, বা সুষ্ঠু নির্বাচনের হওয়া নিয়ে শঙ্কা দেখছেন। আপনারা কি দেখছেন? যেহেতু আমাদের নির্বাচনী সমঝোতা 11টি দলের মধ্যে জামাত ইসলাম একটি দল আছেন, তার দলের নেতা যে কথা বলেছেন, এই কথা কিন্তু ওনার না, এই কথা কিন্তু অনেক এই যে সমঝোতা ভিত্তিক যে দলগুলো একত্র হচ্ছে সবারই কথা, 11 দল সবারই, একই দল সবারই কথা। মানে ইসলামী আন্দোলনের অবস্থান কি? ইসলাম অবস্থান তো মনে করি যে এখনো আমরা তো সেদিনও বলে আসছি, কালকের ওনার সাথে বক্তব্য আমাদের আলোচনা ছিল, সেখানে পরিষ্কার বলছি যে আপনি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করবেন, আপনি সর্বত্র লেভেল প্লেইং ফিল্ড এটা আপনি তৈরি করবেন, এবং আপনার অবৈধ অস্ত্র কতগুলো আছে, সেগুলো অবৈধ অস্ত্র এখন মজুদ আছে, এবং বিদেশ থেকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে বাইরে থেকে প্রতিনিয়ত অস্ত্র আসতেছে, এবং এগুলা ব্যবহার হবে কিন্তু নির্বাচনের কালীন সময়। হ্যাঁ, এখনো হচ্ছে আর কি, ওই সময় আরো বেশি হবে। কিন্তু উল্টো অস্ত্র তো সরকার পক্ষ থেকে দিচ্ছে আবার। হ্যাঁ, উল্টো অস্ত্র তো সরকারের পক্ষ থেকে এইটা দেশে তো সিকিউরিটির জন্য তাদের, কিন্তু অবৈধ অস্ত্র তো সিকিউরিটির জন্য না, এটা নিয়ে তো তারা সহিংসতা করবে, এই খুন খারাপি করবে ইত্যাদি ইত্যাদি, সহিংসতা করবে ইত্যাদি, ভোটের সময় সেন্টার দখল করবে, কন্ট্রাক্টে করে, এটা তো বিগত দিনে আমরা দেখেছি। কাজী এইটা হলো দ্বিতীয় নম্বর, অবৈধ অস্ত্র। 3 নম্বর হলো প্রশাসন যারা আছে, এই প্রশাসনের যারা আছে তারা দেখছে কোন দল ক্ষমতা যেতে পারে, নিজেরাই কিন্তু নিজের এই যে তাদের যে দুর্বৃত্তায়নের যে চরিত্র, এই ঢাকা দেওয়ার জন্য কোন দলটা যেতে পারে তার পক্ষে তারা গুণগান গাচ্ছে, এবং তার পক্ষে এই যে আপনি দেখেন মান্না ভাই আজকে একটা সুন্দর কথা বলছিল যে কেমন প্রশাসন, আমি একই ব্যক্তি 2 জায়গায় আমি মনোনয়ন ফর্ম সাবমিট করলাম, এক জায়গাটা বাতিল হলো, এক জায়গাটা অবৈধ, আর একটা বৈধ হয়ে গেল। এই দেখেন অবস্থাটা, এরা কারা করলো?
ওখানে যে অবৈধ বৈধ করলো কে, এখানে অবৈধ করলো কে? কাজে এই প্রশাসন এইটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের মধ্যে যারা ছিল তাদের চরিত্রে চরিত্রবান, তাদের যে কি বলে এটাকে, তাদের ভূমিকাকে যারা সরকারের পক্ষে ব্যাপক হারে প্রচার করেছেন এই প্রশাসন, তারা কিন্তু ওইখানেই বসে আছে। কাজে এই দিক থেকে 3 নম্বর হলো যে প্রশাসন নিরপেক্ষতা, এটাই এটা করা। 4 নম্বর যেটা হলো আধিপত্যবাদী শক্তি যারা বারবার আমার এই দেশটাকে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোকে রাজনীতি নিয়ন্ত্রণ করে, কিন্তু কতগুলো বিদেশি শক্তি, একটা হলো আধিপত্যবাদী শক্তি, আর একটা হলো সাম্রাজ্যবাদী শক্তি। তারাই কিন্তু ইতিমধ্যে আসা যাওয়া শুরু হয়েছে। গতকালকে দেখছেন আপনি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা গ্রুপ আসছে, এরা কিন্তু নির্বাচনে যখন ওঠে ইউরোপিয়ান ইউনিয়ন আসে, জাতিসংঘের প্রতিনিধি আসে, কমনওয়েলথের প্রতিনিধি আসে, এই তারপরে ইন্ডিয়ার আসে, যুক্তরাষ্ট্রের আসে, এভাবে আসে। 2024 সালেও তো দেখেছি হ্যাঁ, খালি সবসময়। এরা হুমকি খাই করে। অথচ এই যে আপনি দেখেন প্রতি সপ্তাহে 2-3টা গ্রুপ আসে যেত 24 সালে, অথচ এই নির্বাচনটাও কিন্তু তারা পরবর্তীতে বৈধতা দিয়েছে, তারা সরকারের সাথে তারা চুক্তি বাণিজ্য সবকিছু